1,00,000 টাকা দামের ড্রোন অথবা মিসাইল মারবে, এইটাকে ধ্বংস করার জন্য এনিমির 2 কোটি টাকা খরচ করাবে সে। আমেরিকার জন্য এটা এমন পেইনফুল হয়ে দাঁড়াইছে। চাইনিজ সমরবিদ সানজুর যে কথা, শত্রুকে কোনো সময় খাটো করে দেখা যাবে না। আমেরিকা এই খাটো করে দেখতে গিয়ে এখন তারা একটা মানকা চিপার মধ্যে। প্রিয় দর্শক, তেহরানের আকাশে যখন সাইরেন বাজে তখন তার প্রতিধ্বনি শোনা যায় ওয়াশিংটনের হোয়াইট হাউসে। ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম কিংবা ইরানের ড্রোন, কার প্রযুক্তি আজ বেশি শক্তিশালী? একদিকে জায়নবাদীর শক্তির দাপট, অন্যদিকে শিয়া অক্ষশক্তির মরণপর লড়াই। এই সংঘাত কি শুধুই দুটি রাষ্ট্রের সীমানার লড়াই, নাকি আধুনিক সভ্যতার এক চরম পরীক্ষা? মধ্যপ্রাচ্যের তেলের খনি থেকে শুরু করে লোহিত সাগরের বাণিজ্য পথ, সবই কি এখন আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হবে? প্রিয় দর্শক, RTV এবং চায়না মিডিয়া গ্রুপ CMGর আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহানশা রাসেল। আজকের আমাদের আলোচনার বিষয় ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের শেষ কোথায়। আলোচনার জন্য যারা আছেন পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত মেজর এবং সামরিক বিশ্লেষক জনাব আশরাফুজ্জামান, এবং সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জনাব ডেলিজ খান। তিনি আছেন জনতার দলের দায়িত্বে মহাসমন্বয়ক পদে। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই মেজর জামান, আপনার কাছে আসতে চাই। যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার জন্য, শান্তির জন্য পথ খুঁজছে, অন্যদিকে সামরিক স্থল অভিযানের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং শোনা যাচ্ছে প্রায় 1 মাস মেয়াদি তারা অভিযান শুরু করতে যাচ্ছে। সেই অনুযায়ী তারা প্রস্তুতিও নিয়ে ফেলেছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? বর্তমানে এই যে যুদ্ধ চলছে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েল, তো এটা তো চাপাই দেওয়া যুদ্ধ। কারণ এখন পর্যন্ত ট্রাম্প সাহেব বা ইসরায়েল কোনো যৌক্তিক কারণ দাঁড় করাতে পারে না যে এই কারণে যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল। সুতরাং এটা অজনপ্রিয় যুদ্ধ চলমান। তো এই চলমান অজনপ্রিয় যুদ্ধ চলমান থাকা অবস্থায় দেশের এই গত শুক্রবার অর্থাৎ 28 এবং 29 তারিখে আমেরিকায় মিছিল হয়েছে, বিভিন্ন বড় বড় শহরে বিশাল বিশাল মিছিল, ইউরোপের বিভিন্ন জায়গায় হয়েছে, এমনকি ইসরায়েলে হয়েছে। এটা আশ্চর্যের ব্যাপার। এবং ইসরায়েলের তেল আবিবে 10,000 লোকের একটা মিছিল করছে যে আমরা এই যুদ্ধ বন্ধ চাই। তার মানে এটা কেন হয়েছে? মানে পরিস্থিতিটা এমনভাবে, মানে এই যারা আক্রমণকারী ইসরায়েল এবং আমেরিকা তাদের বিপক্ষে গেছে যে তারা এখন ছেড়ে দে মা কে দেবে সে অবস্থা। এই কথাটা একটু হালকা শোনাতে পারে, কিন্তু তারা এখন এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমেরিকা এই যুদ্ধে যত না বেশি উৎসাহী ছিল তার চেয়ে বেশি ইসরায়েলের অনুপ্রেরণায় তারা এই যুদ্ধে সামিল হয়েছে। আপনাদেরকে মনে রাখতে হবে যে এই আমেরিকা ইরানের সাথে সম্পর্কটা প্রথমে খারাপ হয়েছে 1979 সালে যখন ইসলামী বিপ্লব হয়, এবং তারপরে আমেরিকার দূতাবাসের যে কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে জিম্মি করে রাখে 400 দিনের অধিক। তারও আগে 1953 সালে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেক সাহেব, ওনাকে রোষ তৈরি করে তাকে ক্ষমতাচ্যুত এবং হত্যা করা হয়। কারণ ওনার একটা অপরাধ ছিল যে ইরানের তেল এটা জাতীয়করণ করেছিলেন। তো দেখেন, তাহলে 1953 সালে জাতীয়করণ, আবার এদিকে 1979 সালে ইসলামী বিপ্লব সার বিরুদ্ধে সব খেপে উঠছে। তো তখন আবার তাদের লোক জিম্মি আছে। এরপরে তাদের পুরস্কার আসলে হচ্ছে ইরাকের মাধ্যমে ইরানকে আক্রমণ করা, এবং 8 বছর যুদ্ধ চলো, অসম যুদ্ধ, যে সময় ইরানের সশস্ত্র বাহিনী অবিন্যস্ত ছিল। এখানে একটা প্রাসঙ্গিক তথ্য দিয়ে রাখি। আগে ইরান কিন্তু ওই অঞ্চলে, মধ্যপ্রাচ্য অঞ্চলে, এটা অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র হিসেবে সব দিক দিয়ে 5,000 বছরের তাদের সভ্যতার ইতিহাস, সামরিক শক্তি, অর্থ শক্তি, প্রাকৃতিক সম্পদ, জনসম্পদ, এই জনসম্পদের কিন্তু আশেপাশে কোনো দেশের ওদের মতো এরকম জনশক্তি নাই, মানে এত দক্ষ জনশক্তি। সব মিলায় যেহেতু ইরানকে কোনোভাবেই দাবাতে পারছে না, ঠেকায় রাখা যাচ্ছে না সব ধরনের স্যাংশন দেওয়ার পরেও, এখন ইসরায়েলের একটা, মানে ওই 1000 বছর আগে বিবলিক্যাল কি মিথ আছে, সেখান থেকে বলে কি আমাদের ইসরায়েলের অবস্থান হবে
ও তার আগে একটু দর্শকদেরকে আবার একটু মনে করে দিই, ইসরায়েল হচ্ছে একমাত্র কৃত্রিম রাষ্ট্র যাকে বিদেশি শক্তিগুলো জাতিসংঘের মাধ্যমে রেজলিউশন নিয়ে এসে রাষ্ট্র তৈরি করছে। আর এর আগে সব জায়গায় ওই জনগোষ্ঠীগুলো তারা বিদ্রোহ করে তাদের অধিকার দখল করে করে নেয়, তারপরে সেটা স্বীকৃতি পায়। কিন্তু ইসরায়েল হচ্ছে পৃথিবীতে একমাত্র রাষ্ট্র যে জাতিসংঘ কর্তৃক মানে ম্যান্ডেট পাওয়ার পরে এবং তার আগে ওই ব্রিটেন, আমেরিকা, ইউরোপিয়ান শক্তিগুলো মাধ্যমে এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এটা একটা কৃত্রিম রাষ্ট্র। আরেকটা বড় জিনিস হচ্ছে এই রাষ্ট্রের আপনার আমেরিকার একেবারেই একটা অঙ্গরাজ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী অঙ্গ। যেমন আমাদের দেহের মাথা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আমার একটা হাত চলে গেলে অসুবিধা নেই, কিন্তু মাথা চলে গেলে খবর আছে, হাত চলে গেলে খবর আছে। তো ইসরায়েল হচ্ছে আমেরিকার সমাজে, অর্থনীতিতে, রাষ্ট্রনীতিতে এরকম একটা ভূমিকা পালন করে। তো এই ইসরায়েল আমেরিকার এই সমন্বয় এবং তাদের লক্ষ্য যে ইসরায়েল রাষ্ট্র শুধুমাত্র এখন যে 20,000 প্লাস বর্গ কিলোমিটার যে জায়গাটা তাদের অরিজিনাল যে জায়গা ছিল 67 সালের আগ পর্যন্ত, তো এই জায়গাটা বা তাদের বেশি জায়গা দরকার। তো এই জন্যে তারা বলে কি রিভার টু সি, রিভার টু সি মানে ভূমধ্যসাগর, আর এদিকে জর্ডান রিভার। এখন ওরা জর্ডান রিভার বলে না, রিভার টু সি। এখন এই রিভার চলে আসছে এই টাইগ্রিস ইউফ্রেটিস অর্থাৎ ইরাকের এই পর্যন্ত। সো তাদের এই মানে কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে ভূমি দরকার, সেই ভূমিটা অন্যান্য আরব রাষ্ট্রগুলো তো আমেরিকার উপর নির্ভরশীল। আপনি দেখেন কাতারে আসলো, ট্রাম্প সাহেব আসলেন, তাকে $400 মিলিয়ন উপরে এই প্লেন উপহার দিল। আর কয়দিন পরে ইসরায়েল সেখানে গুলি মারলে তাদের লোক মারা গেল। 1974 সালে আপনার এই যে আরব দেশগুলো একটা সমঝোতায় আসে, মানে সৌদি আরবের সাথে মনোবর্তী চুক্তি, 50 বছরের চুক্তি করে যে তোমাদের নিরাপত্তা আমরা দেব, তোমরা তেল শুধু ডলারে বিক্রি করবা। এবং এই সুবাদে এই ডলার তখন ফ্লোটিং ভ্যালুতে চলে গেল এবং ওই যে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরে আসলো। এখন এই অবস্থায় আপনি দেখেন তাহলে আমেরিকার কতগুলো স্বার্থ জড়িত আছে। এই স্বার্থের ক্ষেত্রে ইরান মাথা তুলে দাঁড়িয়েছে এবং তাদের সেই সামর্থ্য আছে, তাদের প্রাকৃতিক সম্পদ আছে, গ্যাসে হচ্ছে দ্বিতীয়, তেলে হচ্ছে চতুর্থ, প্রচুর লিথিয়াম, সব কিছু আছে, 5,000 বছরের উপরে সভ্যতা। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এই ইরানকে দাবানো খুব সহজ হচ্ছে না এই কারণে যে ইতিপূর্বে ইরানকে কেউ দখলে রাখতে পারে, সাময়িকভাবে বিপর্যয়ের মুখে পড়ছে, কিন্তু সেটা কাটাই উঠতে পারছে। তাহলে কেন আবার সামরিক স্থল অভিযান? আচ্ছা, এই কেন করছে? ওরা ধারণা করে নিয়েছে যে যেহেতু 2025 সালের 12 দিন যুদ্ধ হয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এখন আবার যদি সে পুনর্বিন্যস্ত হওয়ার আগেই যদি আরেকবার এটা ধরে তাদেরকে আঘাত করা যায়, দুই দিক ভেঙে দেওয়া হবে। কিন্তু বর্তমানে যুদ্ধের যে হাল, তাতে দেখা যাচ্ছে যে না, ইরানকে অত হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। এবং সানজুর যে কথা, মানে চাইনিজ সমরবিদ, যে শত্রুকে কোনো সময় খাটো করে দেখা যাবে না, এবং আমেরিকা এই খাটো করে দেখতে গিয়ে এখন তারা একটা মানকা চেপার মধ্যে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। জনাব ডেলেজ খান, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয় নিয়ে বারবারই কথা উঠছে। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে এবং সারা বিশ্বকে এটার কি রকম চড়া মূল্য দিতে হবে বলে আপনি মনে করছেন? আরও জটিল পরিস্থিতি ধারণ করবে যদি এই বন্ধের যে পিরিয়ডটা এটা যত এক্সটেন্ডেড হবে। কেন? নাম্বার 1, হরমুজ প্রণালী হচ্ছে সেই প্রণালী যার মাধ্যমে মধ্যপ্রাচ্য, যেটা তেলের উপরে ভাসতেছে, এই তেল এবং কাতারের এলএনজি প্রাকৃতিক গ্যাস, যেটা এই দুইটা এই হরমুজ প্রণালী দিয়ে পুরো বিশ্ব পায়। কতটা পায় এটা বোঝার জন্য আপনাকে দুটো স্ট্যাটিস্টিক্স বুঝতে হবে। নাম্বার 1 হচ্ছে পুরা বিশ্বের যে জ্বালানি সরবরাহ আছে তার 5 ভাগের 1 ভাগ আসে এখান দিয়ে। ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2, এটা বোঝার জন্য আপনার আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হয়। এটা বন্ধ হলে পরে আপনার হরমুজ দিয়ে যে তেলটা যাওয়ার কথা ছিল, এই জাহাজগুলো এখন রেড সি হয়ে যাবে। আচ্ছা, রেড সি হয়ে যদি যায় তাহলে তাকে এক্সট্রা 14 দিন ট্রাভেল করতে হয়।
এক্সট্রা 14 দিন একটা জাহাজ, বড় জাহাজ ট্রাভেল করা মানে হচ্ছে এক্সট্রা 14 দিনের ফুয়েল ফুয়েল কস্ট। কস্ট। প্লাস হচ্ছে এখন যুদ্ধ যেহেতু হয়েছে, হরমুজ যেহেতু বন্ধ, এখন আগে প্রত্যেকটা জাহাজে করে যে মালপত্র আমাদের আসে, জ্বালানি আসে, এগুলোর সবকটা ইন্স্যুরেন্স থাকতো, পাইরেসি ইন্স্যুরেন্স, তারপরে ধরেন অন্য কোনো ক্ষয়ক্ষতির ইন্স্যুরেন্স যেটা থাকে। যুদ্ধ হলে না এই ইন্স্যুরেন্সটা বন্ধ হয়ে যায়। তখন ইন্স্যুরেন্সটা যখন আর কেউ দিতে চায় না, তখন পার কন্টেইনার প্রায় $3000 বেশি খরচ হয়। আচ্ছা, সো ইউ আন্ডারস্ট্যান্ড যে হরমুজ বন্ধ হলে কি সমস্যা হয়। হরমুজ বন্ধ হলে আরেকটা বড় সমস্যা হচ্ছে চায়না। ঠিক আছে, চায়না ইজ হাইলি এফেক্টেড ইন দিস ওয়ার। ঠিক আছে, এবং চায়না যে পরিমাণ এফেক্টেড এটা অকল্পনীয়, কিন্তু তারপরেও চায়না দাঁতে দাঁত চেপে এই ক্ষতিটা সে সাস্টেইন করছে। কেন করছে এটার আবার একটা ইন্টারেস্টিং কারণ আছে। আচ্ছা, প্রথম আপনাকে বুঝতে হবে চায়না কেন এফেক্টেড। চায়না ইরানের তেলের সবচেয়ে বড় বায়ার। ওরা ওখান থেকে এটা এনে ওই যে মিয়ানমারের এখানে যে পাইপলাইন করা হয়েছে, ওই পাইপলাইন দিয়ে সরাসরি মেইনল্যান্ড চায়নায় নিয়ে যায়। আর হরমুজ বন্ধ হয়ে গেলে তো আপনার এই তেলের যে পুরা সাপ্লাইটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে। সো সিভিয়ার যে চায়না তো বিপদে আছে। ইভেন জাপান বলছে যে এইটা যদি হরমুজ যদি 6 মাস বন্ধ থাকে, তাইলে জাপান পুরা অর্থনৈতিকভাবে ক্র্যাশড হয়ে যাবে। আচ্ছা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাগনিটিউড। তাইওয়ান বলতেছে যে আমার আর মাত্র 11 দিনের জ্বালানি আছে, ওর যে রিজার্ভ। তাইওয়ান কিন্তু মানে দে আর ফুয়েল গাজলার্স, তাদের প্রচুর জ্বালানি লাগে। বিকজ আপনি জানেন যে এখানে প্রচুর প্রোডাকশন হয়, সেমিকন্ডাক্টর প্রোডাকশন এগুলো হয়। না, কামিং ব্যাক টু ইউর কোশ্চেন, যে হরমুজ যদি বন্ধ হয় তাহলে চায়নার যে পেইনটা, এই পেইনটা থাকার পরেও চায়না কেন দাঁতে দাঁত চেপে ওয়েট করতেছে এবং ইরানকে গোপনে যত ধরনের টেকনোলজিক্যাল সহায়তা দেওয়া সম্ভব এবং ইন্টেলিজেন্স সহায়তা দেওয়া সম্ভব। যুদ্ধে কিন্তু মূল জিনিস হচ্ছে ইন্টেলিজেন্স, গোয়েন্দা তথ্য। এইটা তারা দিয়ে যাচ্ছে। কেন দিয়ে যাচ্ছে? তারা ইরানের মাধ্যমে পুরো বিশ্বকে একটা মেসেজ দিছে যে কিছুক্ষণ আগে মেজর জামান যেটা বললেন, পেট্রোডলারের যে স্টোরিটা, এই স্টোরিটা এই প্রথম ক্র্যাশ হতে যাচ্ছে। কারণ ইরান বলছে যে হরমুজ দিয়ে আমি তেল দিব, শর্ত একটা, সেটা হচ্ছে তেল কিনতে হবে চাইনিজ ইউয়ানে। আচ্ছা, তার মানে যেটা ছিল পেট্রো ডলার, ডলার, এটা হয়ে যাবে এখন পেট্রো ইউয়ান। দ্য মোমেন্ট এটা পেট্রো ইউয়ান হয়ে যাবে, আপনি আর চায়নার থামাতে পারবেন না। একদিন আমেরিকা যেটা করছে, এখন চায়না তাই করবে। একদিন ধরেন আমেরিকার ইসরায়েল যেরকম ছিল, চায়নার ইরান হবে। ঠিক আছে, জি। সো দ্যাটস হাউ হরমুজ ইজ সো ইম্পর্টেন্ট। আরেকটা কারণে হরমুজ খুব ইম্পর্টেন্ট। আপনি ধরেন কাতারের এলএনজি বিক্রি হচ্ছে না, তারপরে এই রাষ্ট্রগুলোর যে তেল আছে এই তেলগুলো বিক্রি হচ্ছে না, এদের এখানে ক্র্যাশ করবে এবং আমরাও তো ইফেক্টেড হব, বাংলাদেশ। এটা তো ধরেন রিপেল এফেক্ট যেটা আছে এটা তো হবেই। যেমন ধরেন বাংলাদেশ কিভাবে এফেক্টেড হচ্ছে, নাম্বার 1 হচ্ছে জ্বালানির দিক থেকে এফেক্টেড হচ্ছে। যদিও জ্বালানি নিয়ে একটা মিথ আছে যেটা মানে ভাঙা খুব জরুরি। সেটা হচ্ছে বাংলাদেশে মানে মূলত 4 ধরনের জ্বালানি তেল দরকার হয়: পেট্রোল, অকটেন, ডিজেল, ফার্নেস ওয়েল, আর হচ্ছে কেরোসিন। ঠিক আছে, যে মানে গভর্নমেন্ট আসলে একলা ফাইট করতেছে এই জায়গায়। এই যুদ্ধের তো কারণ বাংলাদেশ গভর্নমেন্ট না, না না, তাই না? সো বাট আমরা হচ্ছে এফেক্টেড। এখন যেটা হয়েছে যে গভর্নমেন্টের বড় সমস্যা যেটা হচ্ছে, গভর্নমেন্ট সত্য যে কথাগুলো আছে, সত্য যে সমস্যাগুলো আছে, এগুলো জনগণকে জানতে দিতে চাচ্ছে না। সে বলতেছে মজুর ঠিক আছে, জ্বালানি ঠিক আছে, অথচ আমরা রাস্তায় নামলেই আমরা দেখি যে পেট্রোল পাম্পের সামনে লাইন। বাস্তবতা না, কন্ট্রাডিক্ট করতেছে এই জায়গায়। অথচ তারা চাইলেই এই বাস্তবতাটা বলতে পারতো যে বাংলাদেশে যে 4 ধরনের তেলের প্রয়োজন হয়, তার ভিতরে পেট্রোল এবং অকটেন এটা বাংলাদেশে উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয়, মানে বাংলাদেশ নিজস্ব উৎপন্ন করে তা না, এটা 2টা ইয়ে থেকে, সোর্স থেকে এই পেট্রোল এবং অকটেন তৈরি হয় এবং তৈরিটা বাংলাদেশে হয়। একটা হচ্ছে ক্রুড অয়েল, যেটা মনে করেন যে আপনি কিছু অংশ ধরেন ওই ইয়ে থেকে হরমুজ হয়ে আসে, আর বাকি 50% কিন্তু হয় হচ্ছে আমাদের যে প্রাকৃতিক গ্যাস আছে, এই প্রাকৃতিক গ্যাসের কনডেনসেট বলতে একটা ব্যাপার আছে। এই কনডেনসেট থেকে এটা তৈরি হয়। সুতরাং বাংলাদেশে যে পরিমাণ পেট্রোল এবং অকটেইনের চাহিদা আছে, তার চেয়ে সারপ্লাস আছে আমাদের। সুতরাং এটা নিয়ে এখন যেটা আমরা লাইন ধরে এটা হচ্ছে অব্যবস্থাপনা। অব্যবস্থাপনা কেন? কারণ এই যে পেট্রোল পাম্পের যারা মজুদদার, বাংলাদেশ তো খারাপ দেশ, এটা আমাদের স্বীকার করতেই হবে। রমজান আসলে পরে পৃথিবীর প্রত্যেকটা দেশে এই জিনিসপত্রের দাম কমে এবং ইভেন ইহুদিরা পর্যন্ত মুসলমানদেরকে রামাদান ডিসকাউন্ট দেয়। একমাত্র বাংলাদেশে দেখবেন যে পণ্যের দাম বাড়ে। এই দেশে যখন মনে করেন যে শুনছে যে হরমুজ বন্ধ হয়ে গেছে,
তরমুজওয়ালা তরমুজের দাম বাড়ায় দিছে, বুঝছেন? তো এই দেশে এই জন্য তেলের সংকটটা হচ্ছে, সরকার এটা ম্যানেজ করতে পারতেছে না। আমরা যে হরমুজের কারণে আমরা কিভাবে এফেক্টেড হচ্ছি, ফার্স্ট এফেক্ট হচ্ছে ওইটা, ওই ডিজেলের যে ক্রুডটা লাগে ওইটা কিছু অংশ ওখান থেকে আসে। বাট এখানেও না শাহনশাহ ভাই একটা মানে বাস্তবতা আছে, সেটা হচ্ছে আমাদের তেলের যে চাহিদা আছে তার 100% কিন্তু হরমুজ নির্ভর না। আমরা কিন্তু স্পট বাইং করি, আমরা বুনেই থেকে নেই, অন্য জায়গা থেকে তেল নেই। সুতরাং বাংলাদেশে আসলে তেল নিয়ে অন্তত আগামী আরো ধরেন 5-6 সপ্তাহ 8 সপ্তাহ এত আতঙ্কিত হওয়ার কিছু নাই, প্যানিক বাইং এর দরকার নাই। বাট সরকার এটা বুঝাইতে ব্যর্থ কিন্তু হচ্ছে। পরিস্থিতি তো আসলে ভিন্ন রকম অবস্থা, এই যে মজুদদারদের কারণে হ্যাঁ, বা ওভারঅল, কিন্তু এইটা এটার ব্যবস্থাপনাটা এইটা নেই। ধরেন সাপ্লাই চেইনের সমস্যা না তো, হ্যাঁ। এটা সমস্যা হচ্ছে যে সরকারের অক্ষমতা এই লোকাল ম্যানেজমেন্ট করতে না পারাটা। কারণ হচ্ছে যে এক গাদা মনে করেন যে মাকাল ফল দল কানা কিছু লোকজন যারা মনে করেন যে বিলিভ করে যে আমাদের এই এয়ার ডিফেন্সের দরকার নাই, লম্বা লম্বা খাম্বা হলে পরে নাকি খাম্বার সাথে বাড়ি খেয়ে শত্রু বিমান পড়ে যাবে, এই টাইপের মনে করেন যে একেবারে ওই তারেক রহমানের যে বিড়াল আছে জেবু, তার চেয়ে কম আইকিউওয়ালা লোকজনদেরকে যখন আপনি মন্ত্রী এমপি বানায় ফেলবেন তখন আসলে এই ধরনের সংকট তৈরি হয়। আদারওয়াইজ তারেক রহমান মানে উনি তো পার্সোনাল এক্সাম্পল দিয়ে দেশ চালাচ্ছে, উনি নিজে সাশ্রয়ী চলতেছে না বলেন, শার্ট প্যান্ট ইউজ করতেছেন, 14টা গাড়ি থেকে কমায় 4টা গাড়িতে নিয়ে আসছেন। বাট বাকি যারা আছে তারা কি করতেছে আমি জানি না। ওই যে পরিবহন মন্ত্রী একটা দেখলাম ফটো কার্ড ঘুরতেছে, এটা সত্য কিনা জানি না আমি, বাট ওখানে একটা কথা লেখা যে হাঁটাহাঁটি শরীরের জন্য ভালো, আগামী 1 মাস গাড়ি ব্যবহার পরিহার করুন, এই টাইপের কিছু একটা বলছে। আমি আবারও বলছি, আমি ক্রস চেক করতে পারি না এটা উনি বলছেন কিনা, বাট এটাও বলতে পারতেন, এটা বলতে পারতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিভাবে বলতেন জানেন? কারণ উনি মিলিটারি অফিসার ছিলেন, মিলিটারি ব্যাকগ্রাউন্ডের ছিলেন। মিলিটারি লিডারশিপের মূল সূত্র হচ্ছে পার্সোনাল এক্সাম্পল সেট করে তারপরে তারা কাজ করে। উনি নিজে পায়ে হেঁটে অফিসে যেতেন, তার পেছন পেছন তার স্টাফরা পায়ে হেঁটে যাইতো। উনি 2 দিন 3 দিন যাওয়ার পরে গিয়ে যখন মিডিয়া জিজ্ঞেস করতো যে স্যার আপনি হঠাৎ করে পায়ে হেঁটে কেন যাচ্ছেন, তখন উনি বলতেন যে এই যে আমি সাশ্রয় দেখাচ্ছি। ঠিক আছে, কামিং ব্যাক টু দ্য কোশ্চেন অফ হরমুজ। অ্যান্ড হরমুজের কারণে একটা তো জ্বালানির ব্যাপার আছে, বাংলাদেশের অব্যবস্থাপনা, ওইটা নিয়ে আলাদা কথা। বাট ওইখানে 20%-এর ভিতরে আমাদেরও স্টেক থাকে, ওই স্টেকের কারণে আমরা এফেক্টেড হচ্ছি। আর ধরেন আরেকটা বড় টেকনিক্যাল সমস্যা যেটা, আমাদের মূল চাহিদা কিন্তু হচ্ছে ডিজেল, পেট্রোল এবং অকটেন আমাদের অতটা চাহিদা না, মূল চাহিদা হচ্ছে ডিজেল। অ্যান্ড ডিজেল আবার আমাদের দেশে অনলি 20% আমরা পরিশোধন করতে পারি, এটা বোঝার ব্যাপার আছে। ক্রুড অয়েল কিন্তু আপনি চালাতে পারবেন না মেশিনে দিয়ে, এটা পরিশোধন করতে হয়। পরিশোধন কে করে? ইস্টার্ন রিফাইনারি, কথার কথা। এরকমই রিফাইনারি বাংলাদেশে যা আছে ডিজেলের জন্য তারা 20% করে, তাহলে বাকি 80% কই থেকে আসে? এই পরিশোধিত তেল আসে বেসিক্যালি ইন্ডিয়া থেকে। আচ্ছা, এই মুহূর্তে ইন্ডিয়া আমাদের গলায় পাড়া দিয়ে ধরার চেষ্টা করতেছে। ঠিক আছে, আপনি প্রায়ই দেখবেন যে একটা কথা বলতেছে যে আবার তেল দিচ্ছে ইন্ডিয়া, মাগনা দিচ্ছে নাকি? টাকাতে কিনতেছি না আমি ইন্টারন্যাশনাল রেটে। তো তাহলে এমন যদি হইতো যে এটা ত্রাণ হিসেবে পাঠাইছে 50,000 ব্যারেল আমাদের জন্য, তাইলে আমরা বলতাম যে না ঠিক আছে, খুব আপনি করছেন, শেখ হাসিনা রেখে দিচ্ছেন, তার বিনিময়ে কাফারা হিসেবে এটা দিচ্ছেন, ওটা তো হয় নাই। আচ্ছা, এবার আসি হরমুজের আরেকটা সমস্যা যেটা হবে, যদি লম্বা হয়ে যায়, আপনার প্রশ্নটা যেটা ছিল খুবই স্ট্র্যাটেজিক প্রশ্ন, যদি লম্বা হয়ে যায় হরমুজের ক্রাইসিসটা, তাহলে কি হবে? ওই তেল কোম্পানিগুলো যেগুলো আছে তারা তখন বসে আছে, তারা তো তেল বিক্রি করতে পারতেছে না। আপনি খালি দুবাই এয়ারপোর্টের কথাই চিন্তা করেন না, তার 95% ফ্লাইট ক্যান্সেল হয়েছে, এখন পর্যন্ত বন্ধ। তাইলে ওই জেট ফুয়েল সব এখানে জমতেছে এখন। ওটা অন্য একটা প্রসঙ্গে বললাম, কারণ বাংলাদেশে জেট ফুয়েলের নাকি দাম বাড়ছে, তো মজা করে অনেকে বলছে ওখান থেকে আনলেও তো হইতো। আনবে কিভাবে? আনতে তো পারতেছে না, হরমুজ বন্ধ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সব প্রবলেম ওখানে আটকাচ্ছে। নেক্সট যেটা প্রবলেম, যেটা বলে শেষ করবো, যে এই হরমুজের কারণে যে ক্রাইসিসটা, সেটা হচ্ছে যে এই যে তেল কোম্পানিগুলো যখন এখন আক্রান্ত হচ্ছে, তাদের উৎপাদন যখন বন্ধ আছে, আপনার যখন বিজনেস বন্ধ থাকে তখন তো আপনি ছাঁটাই যাবেন। তো ছাঁটাই করলে পরে ওই কোম্পানিগুলোতে শ্রমিক কারা? আরবের শেখ, তারা তো শ্রমিক না, শ্রমিক তো আমার বাংলাদেশের এই আনস্কিল সেমি স্কিল ভাইয়েরা। এই ভাইয়েরা এখন চাকরি হারাবে। এরা যখন চাকরি হারাবে তখন আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এত অথর্ব একটা মানে মন্ত্রণালয়। আপনি খালি চিন্তা করেন, আমার 2 কোটি প্রবাসীর ভিতরে 8 লাখ মানে মিনিমাম মনে করেন যে 80 লাখ প্রবাসী থাকে হচ্ছে এই ইয়েতে, মধ্যপ্রাচ্যে। এখন এই 8 লাখের ভিতরে কথার কথা মানে 80 লাখের ভিতরে 8 লাখ যদি মনে করেন 1 মাসের ভিতরে ব্যাক করা শুরু করে, এটার কোনো প্রিপারেশন আমাদের আছে? হোমওয়ার্ক আছে? মন্ত্রণালয়ে কোনো নির্দেশনা আছে? কোন ফ্লাইটে আসবে, কীভাবে আসবে, আসলে পরে দেশে ওদেরকে আমরা কীভাবে রিহ্যাভ করবো, এটা নাই। তারপরে আবার যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে, ধরেন এই যুদ্ধ তো একসময় শেষ হবে, পৃথিবীর কোনো কিছু তো অশেষ না, অনেক যন্ত্রণা দিয়ে শেষ হবে। কি ধরনের ভয়াবহ যন্ত্রণা হবে সেটা পরের আলোচনায় আপনি অনুমতি দিলে, সুযোগ দিলে বলবো। কিন্তু এটা তো শেষ হবে একদিন, শেষ হওয়ার পরে আবার মধ্যপ্রাচ্য পুনর্গঠন দরকার হবে না? তখন আবার শ্রমিক দরকার হবে। এখন থেকে তো সরকার মনে করেন যে সেই জায়গায় মানে চেষ্টা করতে হবে যে আমি যেই কটা শ্রমিক তুমি আমাকে ফেরত দিবা, আমার সব কটা শ্রমিক কিন্তু আবার তোমাকে ফেরত নেওয়া লাগবে। প্লাস
তোমার যেহেতু পুনর্গঠনে আরো লোক লাগবে, আমি আরো লোক দিব, এখন আমার সাথে চুক্তি করে রাখো। এই হচ্ছে বাস্তব। জনাব জামান, আমি আসলে জানতে চাই এই যুদ্ধের শেষ কোথায়? আসলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের মানে এই মধ্যপ্রাচ্য তৃতীয় বিশ্বযুদ্ধের অগ্নিকুণ্ডকে ধারণ করে আছে, যে কোনো সময় সেটা প্রজ্বলিত হতে পারে, নাকি এটা শেষ হবে কোথাও না কোথাও? এখন হচ্ছে শেষ হওয়ার অনেকগুলো প্রক্রিয়া আছে। একটা হচ্ছে দুই পক্ষই যখন একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তবে সেই পর্যায়ের আগে যে ধকলগুলো এটা সারা বিশ্বকে ভোগানো শুরু হয়েছে, আগামীতে ভোগাবে। তো আমার মনে হয় ওই পর্যায়ে যাবে, কারণ এই ট্রাম্প সাহেব যে যুদ্ধটা শুরু করেছিলেন নেতানিয়াহুর উৎসাহে, তো দেশে খুব জনপ্রিয়, মানে খুব অজনপ্রিয়, এবং উনি কংগ্রেস বা সেনেটার প্রথমে অনুমোদন নেয়নি, পরে যা এটা জায়েজ করার জন্য একটা ব্যবস্থা হয়েছে। এবং এখানে এই যুদ্ধে যাওয়ার পেছনে আরেকটা ট্রাম্প সাহেবের একটা ব্যক্তিগত কিছু ব্যাপার আছে, নেতানিয়াহু সাহেবের ব্যক্তিগত ব্যাপার আছে। তো অ্যাপস্টাইন ফাইলটা ট্রাম্প সাহেবের অনেক নাম আছে এখানে, ওর ফলে অনেক ওনার সুনাম হয়েছে। এই কুচি কুচি মেয়েটে অনেকগুলো ব্যাপার আছে, এগুলো সব বলা যাবে না। তারপর হচ্ছে নেতানিয়াহু সাহেবের অলরেডি তার মাথার উপরে আইনি খড়গ ঝুলছে একটা দুর্নীতির মামলা। এই জন্য তারা এটা তাদের ব্যক্তিগত একটা আরেকটা হচ্ছে যে ট্রাম্পের নিজের জনপ্রিয়তার স্কেল অনেক নিচে নেমে গেছে, এবং এই রিপাবলিকানদের যে অবস্থা, সেই আপনার মধ্যবর্তী নির্বাচন যেটা আগামী এই বছরের নভেম্বরে হওয়ার কথা, সেখানে খুব ভালো ফলাফলের তারা সম্ভাবনা দেখছেন না। তো সুতরাং যদি যুদ্ধটাকে যদি অন্য পর্যায়ে নিয়ে যায়, মানে যুদ্ধ অবস্থায় থাকে, তাহলে মানুষের একটা অন্যরকম থাকে। এখন ঘটনা যেটা হচ্ছে যে এই যুদ্ধ তো শুরু করে দিয়েছে, শেষ করাটা তো সহজ না। এবং ইরান বর্তমানে যে অবস্থায় আছে, ইরান চাচ্ছে না যে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হোক। কারণ আপনি এই আমেরিকার যদি একটু পিছনের ইতিহাস যান, ভিয়েতনামে তারা দীর্ঘদিন যুদ্ধ করছে, তারপরে আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করছে, কিন্তু শেষে পাততাড়ি গোটাইছে। কিন্তু আপনি দেখছেন যে 1975 সালে হেলিকপ্টার পর্যন্ত ফেলাই দিয়েছে, মানে আর নিতে পারছে না, জায়গা নেই। আর এদিকে আফগানিস্তানে তো মানুষজন কিভাবে চলে আসছিল, প্লেন চলছে, তার সাথে মানুষও দৌড়াচ্ছে, এই অবস্থায় অস্ত্র গোলাবারুদ সব ফেলে চলে আসছে। সো এখন এখানে ইরানের একটা বর্তমানে সবাই বিভিন্ন বিশেষজ্ঞ যারা বলছে ইরান একটু ভালো সুবিধাজনক অবস্থানে আছে। তো প্রথম থেকে যে কথাটা আসছে, ইরান ইজ নট লুজিং, আর হচ্ছে আমেরিকা ইজ নট উইনিং। এবং ডিপ্লোম্যাটিক কথাবার্তা আবার ওইভাবে তো খুব ক্রুড কথাবার্তা লোকজন বলে না তো। এবং আমি বিভিন্ন সূত্র থেকে লোকজন যেভাবে বলেছে, তার নির্যাস হচ্ছে যে আমেরিকা খুব ভালো অবস্থায় নেই। এখন এই অবস্থায় তারা, আমার একটা শঙ্কা কি, 1945 সালে যখন, তার আগে 1944 সালে যখন আপনার ইউরোপ ফ্রন্টের যুদ্ধ শেষ হয়ে আসলো, কিন্তু জাপানিরা তখন যুদ্ধ চালাই যাচ্ছিল। এই জন্যে আগস্ট 1945-এ হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলছে, এবং তারপরে জাপান সারেন্ডার করতে বাধ্য হয়। এখন নেতানিয়াহু ওই আপনার আমেরিকা নাড়ায়, আমেরিকা কিন্তু নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলকে নাড়ায় না, এটা যে বাস্তবতা। ইসরায়েলি আমেরিকাকে না, রাইট। এখন মনে করেন ওদের কাছে পারমাণবিক বোমা আছে, তো সুতরাং সে যদি একটা বোমা মেরে দেয়, এখন রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে যে এই ধরনের পারমাণবিক বোমা নিক্ষেপ করলে কিন্তু তার খবর আছে, এই জাতীয় কথা বলছে। কিন্তু এখন কতটুকু হবে সেটা বলা মুশকিল। এখন ওইরকম একটা ঘটনার ব্যাপার আছে। আবার কিছুদিন আগে দেখলাম বিভিন্ন জায়গায় খবর আসছে যে নর্থ কোরিয়ার সাথে ইরানের সাথে কিন্তু অনেক আগে থেকে ভালো যোগাযোগ, বিশেষ করে এই ইরাকের সাথে যখন যুদ্ধ ছিল সেই সময় সাহায্য করেছে কিন্তু নর্থ কোরিয়া, বিশেষ করে কামানের গোলা, এবং সেখান থেকে কিন্তু এই মিসাইলের মানে তারা অ্যাডপ্ট করা শুরু করে। তো সব মিলায় ওখানে যদি আবার যদি কিছু সাহায্য পাওয়া যায়, বা ইরান যদি এর মধ্যেই একটা ডেভেলপ করে ফেলে নিউক্লিয়ার তখন পরিস্থিতির সিনারিটা অন্যরকম হয়ে যাবে। রাইট। সো এখানে আপনি মানে কোনো যৌক্তিকভাবে এই ইয়েস মানে অনেক কিছু কন্ডিশনাল আছে, এটা হলে এটা হতে পারে, এটা হলে এটা হতে পারে। তবে
আমি যেটা দেখছি যে আমেরিকা খুব চাচ্ছে এখন বর্তমানে এখান থেকে চলে যাওয়ার জন্য। তবে এই আপনার পরশুদিন 4টা দেশ পাকিস্তান, ইরান, পাকিস্তান, টার্কি, সৌদি আরব এবং ইজিপ্ট এই মধ্যস্থতার ব্যাপারে কাজ করছে। পাকিস্তান এখন মধ্যস্থতার দুতিয়ালি করছে, যদিও সামনাসামনি কোনো মিটিং হয়নি, দুতিয়ালি করছে। এখন সেটা কতটুকু হবে, আমেরিকা কতটুকু গ্রহণ করবে। তবে তেল আবিবে যেহেতু যুদ্ধ বন্ধের জন্য একটু কথাবার্তা হয়েছে, আর লেবানন ফ্রন্টে আপনার বোধহয় 21 আর 8 29টা ট্যাঙ্ক ধ্বংসের খবর পাওয়া গেছে। আচ্ছা। এবং তারা আবার এদিকে ইসরায়েলের একটা অংশ দখল করার জন্য চিন্তা করছে। এদিকে হুতিরা আক্রমণ করা শুরু করছে। রেড সি দিয়ে যেতে পারবে না। বাবুলাল মানদেব এই স্ট্রেট হরমুজের মধ্যে দিয়ে মতোই আরেকটা চোক পয়েন্ট। আচ্ছা, ওদিকে প্রায় 12% তেল যায়, আর এদিকে যায় আপনার 20%, সো 32%। সো ওটা বন্ধ। আর একটা কথা আমরা বলছি না, সেটা হচ্ছে আন্ডার সি কেবল এই যে হরমুজের মধ্যে দিয়ে গেছে, বাবুলাল মন্দিবের মধ্যে গেছে। সুতরাং এই আন্ডারসি কেবলগুলো যদি কাটা যায়, তাহলে আপনি সারা বিশ্বের যোগাযোগটা কিভাবে বাধাগ্রস্ত হবে দেখেন। আমরা আসলে অনুষ্ঠানের অনেক দূরই চলে আসছি। ডেলিজ খান, আপনার কাছে জানতে চাই যে এই চলমান যুদ্ধ, ইরানের কৌশল বাংলাদেশের মতো দেশকে আসলে কীরকম শিক্ষা নেওয়ার উচিত, শিক্ষা নেওয়ার ব্যাপার আছে এখান থেকে। এবং আরেকটা বিষয় যে বাংলাদেশের সাথে কৌশলগত অংশীদারিত্ব যেসব দেশগুলোর সঙ্গে আছে, বিশেষ করে চীন এসব ক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। ইরানে যে যুদ্ধ চলছে এটা ঐতিহাসিক একটা যুদ্ধ। 1979 সাল থেকে ইরান যখন আমেরিকান স্যাংশন পেতে শুরু করলো, তখন থেকে তারা জানতো যে আজকে অথবা কালকে এই যুদ্ধটায় তাকে জড়াতেই হবে, এবং সেই হিসেবে সে প্রস্তুতি নিয়েছে। যেমন বাংলাদেশ সেনাবাহিনী জানে যে আজকে অথবা কালকে তাকে প্রতিবেশী যে কোনো একটা রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়াতেই হবে। এটা ভৌগোলিক বাস্তবতা, ঐতিহাসিক বাস্তবতা। সুতরাং সেই কারণেই সেনাবাহিনী নিজেকে শক্তিশালী করে, নিজেকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করে। অন্তত পক্ষে তার দেশের রাষ্ট্রপ্রধানকে সস্ত্রীক যেন কেউ কিডন্যাপ করে তুলে নিয়ে যেতে না পারে। ভেনেজুয়েলার যেরকম ঘটনা ঘটেছে, মাদুরো এবং তার স্ত্রীকে কিডন্যাপ করে আমেরিকা তুলে নিয়ে গেছে। অথবা আয়াতুল্লাহ খমেনির মতো করে তার দেশের রাষ্ট্রপ্রধানকে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে এসে কেউ মেরে ফেলতে না পারে, এতটুকু সক্ষমতা অর্জন করা বাংলাদেশের জন্য খুব জরুরি। যেটা বললেন যে ইরান ক্রাইসিস থেকে আমাদের লেসন লার্নগুলো কি, ফার্স্ট লেসন লার্ন সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট আমার লিডারশিপ লেভেলকে সেফ রাখার মতো ক্যাপাসিটি আমার গেইন করতে হবে। দিস নাম্বার 1। নাম্বার 2, যেটা এই যুদ্ধ থেকে আমরা ইরানের কাছ থেকে শিখতে পারি, দীর্ঘদিন ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা মিলিটারি অ্যানালজি দাঁড়ায় গেছিল যে আমেরিকা যদি কাউকে অ্যাটাক করে তাহলে সে ওভারওয়েলমিং এয়ার সুপেরিয়রিটি নিয়ে আসবে, বিমানে প্রচণ্ড আক্রমণ করবে, এবং এতেই রেজিম কলাপস হয়ে যাবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা যুদ্ধে জয়ী হয়ে যাবে। এই ছিল হচ্ছে এতদিনকার আইডিয়া, ধারণা। রেজিম চেঞ্জের যে অভ্যাস, এটা আমেরিকার আগে থেকে আছে। তো ধরেন কুচক্রি একটা দেশ এবং জাতি হচ্ছে ধরেন ইহুদিদের ইসরায়েল, আর খ্রিস্টানদের আমেরিকা হচ্ছে নির্লজ্জ আরেকটা রাষ্ট্র এবং জাতি। এই দুইজন মিলে মুসলমান ইরানের উপরে ঝাঁপিয়ে পড়ছে সম্মিলিতভাবে। যেমন নেকড়ের দল মাঝে মাঝে দুর্বল সিংহের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক আছে? তো আমরা বাংলাদেশ কি সিংহ? আমরা সিংহ না হলেও হয়তো সিংহের বাচ্চা আমরা, সাইজের কারণে বলতে পারেন আপনি। কিন্তু আমরাও কিন্তু ইরানের মতো ওরকম একটা জাতি যারা কখনো পরাধীনতা মেনে নেই নাই। না মোগলরা পারছে, না ব্রিটিশরা পারছে, কখনো কেউ পারে নাই। আমরা আমাদের মতো স্বাধীন চেতা। কেন? কারণ ইরানের সাথে আমাদের একটা মিল আছে। সেটা হচ্ছে ইরান 16 লাখ বর্গ কিলোমিটারের একটা দেশ। ওই দেশটাকে আজ পর্যন্ত কোনো সাম্রাজ্য এসে পরাস্ত করতে পারে নাই। পরাস্ত যদি করেও থাকে, দখল করতে পারে নাই। কারণ এটাকে বলা হয় ইতিহাসের কবরস্থান, যেখানে মনে করেন যে কোনো সাম্রাজ্য যদি পার্সিয়ানদের এগেনস্টে হিট করছে তাহলে শেষ পর্যন্ত টিকতে পারে নাই, বরং মজার ঘটনা ঘটছে, তারা বরং পার্সিয়ান হয়ে গেছে। যেমন কথার কথা, আলেকজান্ডার পার্সিয়া দখল করলো, দখল করার পরে কিছুদিন পরে পার্সিয়া বিয়ে করলো, পার্সিয়ান ড্রেস পরলো এবং মারাও গেছে ওখানে। বাংলাদেশেরও এরকম একটা শক্তি আছে, সেটা হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশে আপনি যত বড় মানে শক্তিশালী আর্মি নিয়ে আসেন, এই নদী নালার কারণে আর্মি নড়তেই পারে না।
ইরানে যেরকম পাহাড় আছে, মরুভূমি আছে, এই একই রকম একটা ফিচার আমাদের আছে। এই কারণে বাংলাদেশ আজীবন আমরা এরকম স্বাধীন, আমরা একটু স্বাধীন ভৌগোলিক চেতা। প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপটে আমরা স্বাধীন চেতা। এবং আপনি লক্ষ্যগুলো দেখবেন আমরা কিন্তু কখনো ইরানের মতো করে ওই এক্সপানশনে যেতে চাইনি। ঠিক আছে, ঐতিহাসিকভাবে আমরা কিন্তু আমাদের যে এরিয়াটা আছে এই এরিয়াটাতেই আমরা থাকি, আমরা কিন্তু খুব একটা বাইরে বেরোতে চাই না। তো এটার মেইন কারণ কি? কারণ আল্লাহ আমাদের এমন রিজিক দিছে এই জায়গায় যে আমরা এখানেই আসলে থাকতে পারতেছি, আমাদের বাচ্চা কাচ্চা বংশবিস্তার সব ভালোই হয় এখানে। পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে আমাদের এইটুকু জায়গায় যে পরিমাণ জনসংখ্যা আছে এটা আল্লাহর একটা অশেষ রহমত। আপনি যদি খালি, অনেকে বলে, আমিও বলি যে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে গেছে কিন্তু মানুষ কমে যাচ্ছে খুব দ্রুত। ঠিক আছে, কিন্তু আমাদের সরকারের এবং আমাদের সবার, এমনকি আমাদের জনতার দলের পক্ষ থেকে আমরা বারবার একটা কথা যেটা বলি যে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে যদি পরিণত করতে পারি তাহলে এই 18 কোটি লোক আমাদের দেশের সোনা ফোলাবে এবং সত্যিকার অর্থে সোনার বাংলা হবে। ইরান থেকে কি শিখলাম এই যুদ্ধে? ইরান থেকে আমরা মজার একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে আপনার যদি ওভারওয়েলমিং এয়ার সুপিরিয়রিটি থাকে তারপরেও আপনাকে থামায় দেওয়া সম্ভব। এটা আমাদের ইরানের কাছ থেকে ফার্স্ট শিখতে হলো এই জায়গায়। এবং এখনকার বিশ্ব, আমি নিশ্চিত যে বাংলাদেশের যারা মানে সামরিক বাহিনীর মানে থিঙ্ক ট্যাঙ্ক আছে, যারা সামরিক বাহিনীর কমান্ডার্সরা আছে এবং সামরিক বাহিনীর যে সোলজাররা আছে, তারা অত্যন্ত আগ্রহ নিয়ে ইরানের যুদ্ধটা প্রতিদিন দেখে। কারণ তাদেরকে এইভাবেই লড়তে হবে। যদি কখনো আগ্রাসন আসে আমাদের বিরুদ্ধে তাহলে আমাদেরকে ঠিক এই স্টাইলে লড়তে হবে। কারণ হচ্ছে যে ইরান যেটা করছে আমেরিকান স্ট্র্যাটেজির এগেনস্টে, সে প্রথমে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে জড়িত হয়েছে। দ্বিতীয়ত কি করলো, সে হাইব্রিড করে ফেলছে তার যুদ্ধটাকে। তৃতীয়ত সে এটাকে অ্যাট্রিশন ওয়ারে পরিণত করছে। ঠিক আছে, ওয়ার্ডগুলো খুব ভারী, বাট খুব সহজে যদি বলি যে সে প্রথমে নিশ্চিত করছে যে সে 1 লাখ টাকা দামের ড্রোন অথবা মিসাইল মারবে, এইটাকে ধ্বংস করার জন্য এনিমির 2 কোটি টাকা খরচ করাবে সে। ঠিক আছে, এইটা যুদ্ধের একটা নতুন আঙ্গিক যেটা এর আগে খুব একটা আমরা দেখতাম না। ঠিক আছে, ব্যাপারটা ওইরকম ইঁদুর দিয়ে হাতি মারতে ইউজ করাচ্ছে বারবার। তো এইটা এখন আমেরিকার জন্য এটা এমন পেইনফুল হয়ে দাঁড়াইছে যে খরচ আর সে সামাল দিতে পারতেছে না এই জায়গায়। এটা একটা গেল। সো যুদ্ধ যত দীর্ঘায়িত হবে এই খরচটা তার কিউমুলেট করতে থাকবে ওই জায়গায়। 2 নম্বরে ইরান যেটা করছে সেটা হচ্ছে তার দেশের আশেপাশে যে আরব রাষ্ট্রগুলো আছে এরা তো কেউ ইরানের ম্যাচ না, মানে 1-to-1 ম্যাচে এরা কেউ পারবে না ইরানের সাথে। এরা সবাই করছে কি, ইরানের ভয়ে হোক আর যে কোনো কারণেই হোক, ওই আলোচনা দীর্ঘ হয়ে যাবে, তারা সবাই আমেরিকান সৈন্য কিনছে ভাড়ায়। আপনি দেখেন বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, লেবানন, জর্ডান, ইরাক, এই সব কটা কান্ট্রিতে টোটাল 23টা আমেরিকান ক্যান্টনমেন্ট আছে এবং 40,000 এর বেশি আমেরিকান ট্রুপস আছে। কাতারে তাদের সেন্টকম বা সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার আছে। বাহরাইনে তাদের 5th ফ্লিট বা 5ম নৌবহরের অবস্থান আছে ওই জায়গায়। পুরো হরমুজটার আকাশে সারাক্ষণ তাদের বিমান ঘুরতো আগে, আর নিচে খালি ওদের যুদ্ধজাহাজ ঘুরতো। এখন যখন মানে ইরান এখানে মানে প্রেশার দিছে, ওরা 1900 কিলোমিটার দূরে চলে গেছে, যেতে বাধ্য হয়েছে ওদের। আমাদেরও তো এটা শিখতে হবে। আমাদের যখন সমস্যা হবে তখন আমাদের বঙ্গোপসাগরকে এরকম ক্লিয়ার রাখতে হবে। সো এখান থেকে শেখার আছে। কি শেখার আছে এই আলোচনা এখানে না, বাট আমি হিন্টস দিচ্ছি যে কি শেখার আছে। নেক্সট হচ্ছে ইরানের সাথে আমেরিকা কত ভালো করতেছে এটা বোঝার জন্য আপনার খালি একটা জিনিস প্রশ্ন করতে হবে, আমেরিকা কি বলতে পারছে আজ পর্যন্ত যে জিতছে? না, তো জিততে পারে নাই। কিন্তু ইরান কি বলতেছে যে সে জিতছে? তাও কিন্তু বলতেছে না। ইরান তো হারেও নাই। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য থিং। আমাদের মতো রাষ্ট্রের, বাংলাদেশের মতো রাষ্ট্রের অথবা আমাদের মতো ছোট রাষ্ট্রের ওইটাই হচ্ছে জয়। আমি হারি নাই এটা বলতে পারাটা হচ্ছে জয়। সুতরাং আমাদেরকে সেই সজারুর মতো একটা ক্যাপাসিটি তৈরি করতে হবে যে আমি তোমার সাথে ঝামেলায় যাব না, কিন্তু বাপু তুমি যদি আমার সাথে ঝামেলায় আসো তাহলে আমি কাঁটা তুলে দিব, তুমি কিন্তু ব্যথা পাবা। এবং তোমার ব্যথা এই পরিমাণ হবে ওই যে আমেরিকার মতো ব্যথা হবে, যে ব্যথা পেয়ে একসময় তুমি বলতে থাকবা 5 দিনের যুদ্ধবিরতি দেন, তারপরে এই করেন ওই করেন, পাগলের মতো প্রলাপ বকতেছে এখন এই জায়গায়। এই জায়গাটায় এসে নিউ ওয়ার্ল্ড অর্ডারে চীন দারুণ খেলতেছে। চীন দেখেন এমন একটা দেশ, সে কখনো তার নিজের সৈন্য অন্য কারোর জন্য পাঠায় না। ঠিক আছে, রাশিয়াও তাই করেন। একমাত্র আমেরিকা আছে, দেখবেন যে ইসরায়েলের নেতা নিয়ে যখনই বলে তখনই সে সৈন্য নিয়ে লেফট রাইট করে মাঠে চলে আসে। ঠিক আছে, কিন্তু রাশিয়া এবং চায়না এটা করে না, বিশেষ করে চায়না।
চায়না মনে করেন যে এত চমৎকারভাবে এই জায়গাটা ডিল করতেছে, যেমন ধরেন ইউরোপের গ্যাস দরকার, ঠিক আছে, সেই গ্যাস নেওয়ার জন্য ইরানের ভেতর দিয়ে গ্যাস নিবে যাতে রাশিয়ার ভেতর দিয়ে নিতে না হয়, ইরানের ভিতর হয়ে কাস্পিয়ান সি হয়ে তারপর গ্যাসটা নিবে। চায়না ওই জায়গায় মনে করেন যে সুন্দর মতে একটা স্নুক করে রেখে দিছে যাতে এটা না হয়। চায়না যেটা করতেছে, এই জাতীয় কান্ট্রি যেগুলো আছে এগুলোকে দেখবেন প্রচুর মানে টেকনোলজিক্যাল হেল্প করতেছে। এই যে ইরান যে তার এই মান্ধাতা আমলের মিসাইল এবং অন্য কিছু নিয়ে, যেমন ইরানের কিন্তু নিজস্ব কোনো বিমান বাহিনী নাই, শক্তিশালী বিমান বাহিনী নাই, কারণ ওর তো ডলারে বেচাকেনা করতে পারতো না, ওরা কে দিবে। তো গত পরশুদিন সম্ভবত রাশিয়া থেকে 48টা নতুন বিমান গেছে, আচ্ছা, এবং এই বিমান কিন্তু হাইলি ক্যাপাবল টেকনোলজি সম্পন্ন, সম্ভবত কাবিন টেকনোলজি ওটা বলে, যেটার মাধ্যমে সে রাডারকে ব্লাইন্ড করে দিতে পারে। আচ্ছা আচ্ছা, আর রাডার যখন ব্লাইন্ড হয়ে যায় 1-2 মিনিটের জন্য, ততক্ষণ কাজ সারা। তো দেখেন ইরান আজকে যেই মানে তেজ দেখাচ্ছে, যে দম দেখাইতেছে, এখন সবাই তাকে ট্রফি দিবে। এখন ইউরোপও তার কথা শুনতে বাধ্য এই জায়গায়, কারণ ব্যবসা যে পরিমাণ মায়ের খাচ্ছে হরমুজের জন্য। চায়না এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে খুব দুর্দান্তভাবে কাজ করতেছে, এবং চায়নার কাছ থেকে আমাদের এই অ্যাডভান্টেজটা নিতে হবে। ঠিক আছে, ইন্ডিয়া আমাকে কি দিবে? আমাকে টেকনোলজি দিবে? আমার তো ফাইট ইন্ডিয়ার সাথেই। সুতরাং আমার ফ্রেন্ডকে ইউএসএ তো এখন আরবে যাদের এখানে মাসের পর মাসে কোটি কোটি ডলার ভাড়া নিছে, তাদের নিরাপত্তা দিতে পারতেছে না, নিজের শূন্যের নিরাপত্তা। আমাদের তাহলে টেকনোলজিক্যাল নিরাপত্তা কোথেকে আসবে? সো আমাদেরকে রাশিয়া এবং চায়নার ব্যাপারে ভাবতে হয়, স্পেশালি চায়না যেহেতু আমাদের খুব কাছে আছে, চায়নার সাথে আমাদের ওইরকম একটা রিলেশনশিপ তৈরি করতে হবে যেরকম রিলেশনশিপ আমেরিকার সাথে ইসরায়েলের আছে। উই নিড টু বি দ্যাট এক্সপেরিয়েন্সড, দ্যাট ইকুইপড এবং দ্যাট ট্রেইনড এবং দ্যাট কোয়ালিফাইড। ইমিডিয়েটলি চায়নার সাথে পারলে আমাদের এই সামরিক মহড়ায় যাওয়া উচিত, সো দ্যাট বাংলাদেশ ইরান যুদ্ধে যেই লেসনগুলো শিখছে, ইরান যেই লেসন দিয়ে এই যুদ্ধটাকে ম্যানেজ করছে, আমাদেরকে ড্রোন সোয়ার্মিংয়ের উপরে এক্সপার্টিস গেইন করতে হবে, আমাদেরকে মিসাইল টেকনোলজিতে ইমিডিয়েটলি হাত দিতে হবে। আপনি খালি অ্যালাউ করেন, ইয়াং ছেলেপেলে যারা আছে তাদেরকে অ্যালাউ করেন, এই তোমাদের যাদের ইচ্ছা মিসাইলের উপরে আর ড্রোনের উপরে গবেষণা করার দরকার, আমি প্রত্যেকটা বাংলাদেশে 10টা ক্যান্টনমেন্ট আছে, 10টা ক্যান্টনমেন্টে 10টা আমি অফিস খুলে দিলাম, তোমরা আসো। তো অনেকেই চলে যাবে, অনেক তরুণ উৎসাহী হয়ে চলে যাবে, রাইট, জনশক্তি তৈরি হবে। এইটাই আমাদের করতে হবে এখন। জি জি, অসংখ্য ধন্যবাদ ডিলেজ খান। আমরা আসলে অনুষ্ঠানে অনেক দূরই চলে আসছি। জামান, আমি একদমই শেষে আপনার কাছে জানতে চাই যে এই যুদ্ধে চীনের অবস্থান এবং ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? একদম আমি অত্যন্ত ভালো, মানে এটা খুব আশাব্যঞ্জক তাদের একটা ইয়েটা। তারা যুদ্ধে জড়ায়নি, কিন্তু এই যে আপনার বেডু 3 যে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমটা চীনকে মানে ইরানকে ব্যবহার করতে দিয়েছে, এটা তার জন্য তাহলে ওই টার্গেটটা এত নিখুঁতভাবে ইরানি মিসাইল পৌঁছাচ্ছে, চিন্তা করা যায় না। এটা খুবই ভালো হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ওদের যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওখানে দিয়েছে। চায়না যে কাজটা করছে, এই যে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যখন যুদ্ধ হলো, তখন PL-15 দিয়ে যেভাবে মানে সেই তাদের সরঞ্জামাদির পরীক্ষা করছে এবং এটা স্টক ভ্যালু বেড়ে গেছে। এই ওদের যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও সেটা ইরান ব্যবহার করছে। এখন হচ্ছে কি, এই অনেকগুলো 2021 সালে $400 বিলিয়ন তাদের একটা চুক্তি হয়েছে। ওর ভিতরে সামরিক, বাণিজ্যিক অনেক কিছু আছে, আর অনেক কিছু অপ্রকাশিত রয়ে গেছে। আর এই যে সময় পেয়েছে 7 মাস মতো গত জুন থেকে, এই সময়টাতে চীন দারুণভাবে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটা অর্গানাইজ করতে সাহায্য করেছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ডেলেজ খান। একদমই ছোট করে জানতে চাই, এটা আসলে আমি প্রশ্নটা জিজ্ঞেস করার লোভ সামলাতে পারছি না, যেহেতু আপনি সামরিক কর্মকর্তা ছিলেন এবং আপনি জানেন সামরিক প্রতিরক্ষায় বাংলাদেশ কী অবস্থায় আছে, এখনকার পরিস্থিতি অনুযায়ী আসলে বাংলাদেশের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত? ধন্যবাদ। এই জায়গায় আমাদেরকে ভেনেজুয়েলার মাদুরো কেস থেকে এবং ইরানের আয়াতুল্লাহ খামেনি কেস থেকে আমাদের সামরিক বাহিনীকে, প্রতিরক্ষা বাহিনীকে শিক্ষা নিতে হবে। ঠিক আছে, এবং এখান থেকে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে, এবং একই সাথে শুধু সামরিক বাহিনী না, বাংলাদেশের আপামর জনসাধারণকে এটা মনে রাখতে হবে, কেউ যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে ছোঁয়ার চেষ্টা করে, টাচ করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ কিন্তু বসে থাকবে না। আপনার 7 সিস্টার্স তারা বিধবা হবে না ইয়াতিম হবে না তারা নতুন করে নিকা করবে কোথাও, এইটা আমাদের দেখার সময় নাই। আমরা একদম মনে করেন যে দিল্লি থেকে শুরু করে রেঙ্গুন পর্যন্ত তছনছ করে ফেলবো, কারণ আমাদের রাষ্ট্রনায়ক আমাদের গর্ব।
তিনি আমাদের ইমাম, তিনি আমাদের পথ দেখাবে। সুতরাং তাকে কেনার চেষ্টাও করা যাবে না, তাকে নষ্ট করার চেষ্টা করা যাবে না। দমানোর চেষ্টাও করা যাবে না। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত এবং পরামর্শের জন্য। প্রিয় দর্শক, যুদ্ধ কখনো কারোর জন্য স্থায়ী শান্তি বয়ে আনে না, আনে দীর্ঘস্থায়ী হাহাকার। ইরান ইসরায়েলের এই সংঘাত কেবল মানচিত্রের সীমানায় সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্ব রাজনীতির একটি দাবার চালের মতো। কূটনীতির টেবিল যখন ব্যর্থ হয় তখন বারুদের গন্ধই শেষ কথা বলে। কিন্তু এখন প্রশ্ন থেকে যায়, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কোনো পক্ষই কি সত্যি বিজয়ের হাসি হাসতে পারবে? আজকের মতো বিজয় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।